নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, হরি পণ্ডিতের কাহিনী। অজ পল্লীগ্রামের পাঠশালার পণ্ডিত। কাঁচা পাকা চুলগুলি খুব ছোট করিয়া ছাঁটা, তাহার মধ্যে সরু একটি টিকি, রৌদ্রদগ্ধ কালো কপালে ৩-৪টি রেখা, চোখ দুইটি উজ্জ্বল, দৃষ্টি তীব্র এবং তীক্ষ্ণ। হরিনাথ চাটুর্যের নাত এবং চাটুর্যের লোক পাইয়া হরি পণ্ডিত নামেই লোকটি এখানে পরিচিত। গ্রামের জমিদারি কাছারি কিস্তি বা খাজনা আদায়ের সময় আশ্বিন, পৌষ এবং চৈত্র এই ৩ মাসে কয়েকদিন ছাড়া প্রায় খালি পড়িয়া থাকে। এই জমিদারি কাছারির বারান্দাতে পাঠশালা বসে। কিস্তির সময় পাঠশালা বসে গ্রাম দেবতা বিল্লবাসিনীর প্রাঙ্গণে প্রকাণ্ড বটগাছটার ছায়ায়। শীতকাল, মাঘ মাসের সকালবেলা পূর্ব দুয়ারি জমিদারি কাছারির বারান্দায় ইহারই মধ্যে রোদ আসিয়া পড়িয়াছে। ছেলেরা আসিয়া আপন আপন চাটাই পাতিয়া পড়িতে বসিয়া গেল। কাছারির উঠানে জমিদারের স্নানের পাকা বেদিটির উপর বসিয়া হরি পণ্ডিত তেল মাখিতেছিল। টিকির গ্রন্থি খুলিয়া 2 হাতে টিকিতে তেল মাখাইতে মাখাইতে পণ্ডিত গম্ভীরভাবে বলিল, বয়েজ। ইহার পর পণ্ডিত কোন প্রশ্ন করিবে সে ছেলেদের সুবিদিত। ছেলেরা সঙ্গে সঙ্গে 2 পাটি দাঁত মেলিয়া প্রায় সমস্বরেই বলিয়া উঠিল, মেজেছি মশাই, মেজেছি, অর্থাৎ দাঁত মাজিয়াছি। পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া অঙ্গুলি সংকেতে একটি ছেলেকে ডাকিল। তর্জনীটি একটু নড়িল মাত্র। হরি পণ্ডিতের সংকেতগুলির এই একটি বিশেষত্ব, মুখে সে কথা কয় কম। কেহ অমনোযোগী হইলে পাশের ছেলের দিকে চাহিয়া হাতের মুঠিটি একবার চকিত গতিতে ঘুরাইয়া দেয় মাত্র। সঙ্গে সঙ্গে ছাত্রটি অমনোযোগী সহপাঠী কান মলিয়া দেয়। এই কর্ণমর্দনের কঠোরতা কেমন হইবে তাহাও তাহার ইঙ্গিতের মধ্যে সুস্পষ্ট। কঠোর হইলে হাতের মুঠা ঘোরে অত্যন্ত আস্তে এবং হাতের মুঠি বাঁধার মধ্যে ভঙ্গি থাকে সুদৃঢ়। পণ্ডিতের সাংকেতিক ভাষার সহিত ছেলেদের পরিচয় ঘনিষ্ঠ এবং স্পষ্ট। ছেলেটি উঠিয়া আসিতেই পণ্ডিতের হাতের আঙুল আর একবার নড়িল। ছেলেটি শঙ্কিতভাবে একবার ঠোঁট দুটি নাড়িল মাত্র, দাঁতগুলি চকিতের মতো বিকশিত করিয়া মুখ বন্ধ করিল। কঠোর স্বরে পণ্ডিত বলিল, খোল, খোল। ছেলেটি এবার পরিপূর্ণভাবে দন্ত বিকাশ করিয়া দিল। সত্যই ছেলেটি দাঁত মাজে নাই। পণ্ডিত ঘৃণা ভরে থুতু ফেলিয়া কঠিন শ্লেষের সহিত প্রশ্ন করিল, দাঁত মাজিস নাই? ছেলেটি নীরব। পণ্ডিত আবার প্রশ্ন করিল, দাঁত মাজলে ভাত সদ লাগে না নাকি? অর্থাৎ ভাত মিষ্ট লাগে না নাকি? পর মুহূর্তেই পণ্ডিতের কপালের রেখাগুলি সারি দিয়া দাঁড়াইল। উজ্জ্বল চোখে তীব্র দৃষ্টি তীব্রতর হইয়া উঠিল। কঠিন স্বরে আদেশ হইল, যাও অভি যাও, অর্থাৎ এখনই দন্তধাবন করিয়া আইস। রাগিলে পণ্ডিত হিন্দি বাত ব্যবহার করে। পণ্ডিত শুধু পড়ায় না, যাহা পড়ায় তাই শেখায়। পাশের গ্রাম লোকপাড়া স্কুলের হেডমাস্টারের মতো বলে না, দন্ত দাবন করা উচিত মানে দাঁত মাজা উচিত, অর্থাৎ আমরা পড়িয়ে খালাস। দাঁত মাজলে না মাজলে সে দেখবে ছেলের বাবা। কথাটা মনে পড়িলেই পণ্ডিত ঘৃণার হাসি হাসে। শিক্ষকের বৃত্তিকে যাহারা ব্যবসায় পরিণত করিয়াছে তাহাদের অপেক্ষা অধিক ঘৃণা সে কাহাকেও করে না। পণ্ডিত আবার একবার ছেলেদের দিকে চাহিল। একটা ছেলে গভীর মনোযোগের সহিত বইয়ের উপর ঝুঁকিয়া পড়িতেছে।
পণ্ডিত দুই পাশে দুটি ছেলের দিকে চাহিয়া হাতে মুঠি বাঁধিয়া ঘুরাইয়া মুঠি দুটি উপরের দিকে তুলিয়া দিল। সঙ্গে সঙ্গে ছেলে দুইটি মনোযোগী ছাত্রের দুই কান ধরিয়া তাহার মুন্ডুটি সোজা করিয়া টানিয়া তুলিল। ছেলেটা মুখ পর্যন্ত ধোয়ে নাই, চোখে পিচুটি, গালে লালার দাগ ম্যার করিতেছে। পণ্ডিত হাসিল, নিষ্ঠুর হাসি। পণ্ডিতের শাসনে কৃত্রিমতা নাই। হাসিয়া বলিল, ইধার আও, কাম হিয়ার। ছেলেটা ভয়ে ডুগরাইয়া কাঁদিয়া উঠিল। পণ্ডিত তাহাকে আর প্রহার করিল না। শাস্তির প্রারম্ভে চুপ করিয়া থাকিলে পণ্ডিত তাহাকে রেহাই দেয় না। কাঁদিলে, কান্নার মধ্যে কৃত্রিমতা থাকিলে আরও বিপদ। একমাত্র অকৃত্রিম ভয়ের কান্নায় পণ্ডিত নিষ্কৃতি দেয়। সে ছেলেটিকে বলিল, যাও। তাহার পর অঙ্গুলি নির্দেশে পুকুরঘাট দেখাইয়া দিল। ওদিকে ছেলের দল কলরব করিয়া উঠিল। ফটকে কাপড় দিয়ে দাঁত ঘষছে মশায়, থামের আড়ালে ওই দেখুন। পণ্ডিত উঠিল, কিন্তু ফটকের ভাগ্য ভালো। ওদিকে বিল্লবাসিনী তলায় শাসনদীপ্ত কণ্ঠে গোমস্তার চিৎকার শোনা গেল, তুমি মনে করো কি দেবত্রের জমি ভোগ করো না তুমি? দেবতার স্থানের এই অবস্থা? পণ্ডিতের মুখখানা আরও কঠোর হইয়া উঠিল। ফটকেকে দাঁত মাজিবার আদেশ দিয়া সে খড়া ও গামছা লইয়া স্নান করিতে বাহির হইয়া গেল। গোমস্তা বকিতেছে মণিপালকে। মণিপাল দেবত্বর জমি ভোগ করে, তাহার জন্য তাহাকে দেব মন্দিরের উঠান পরিষ্কার করিতে হয়, পূজার ধূপ দীপ যোগাইতে হয়। শীতকালে বটগাছের পাতা ঝরিয়া উঠানটার উপর পড়িয়াছে, তাই গোমস্তার শাসন। মণিকে তিরস্কার শেষ করিয়াই গোমস্তা তাহাকে লইয়া পড়িবে। পণ্ডিতকে গ্রাম দেবতা বিল্লবাসিনীর পূজা করিতে হয়। যাইতে যাইতে পণ্ডিত হাসিল, ভাগ্যং ফলতি সর্বত্র, বিদ্যা পৌরুষ মিথ্যা। নতুবা ওই অসাধু ভণ্ড মূর্খ গোমস্তার অধীনস্থ কৃপার পাত্র হইয়া থাকিতে হয়। পণ্ডিত আবার হাসিল। ইহার জন্য তাহার কোনো দুঃখ নাই, মধ্যে মধ্যে হাসি আসে। হরিপণ্ডিতকে অনেক কাজ করিতে হয়। কাজগুলি এই পাঠশালার সঙ্গেই সংশ্লিষ্ট। জমিদারে গ্রাম দেবতা বিল্লবাসিনীর পূজা বিনা বেতনে করিতে হয়। জমিদার আসিলে পাশুকের কাজ করিতে হয়। গ্রামের চাষিদের দলিল লিখিতে হয়। কাজ না থাকিলে পণ্ডিত মানসাঙ্ক তৈয়ারি করে, পাটিগণিতের অঙ্ক কষে, শুভঙ্করী আর্যা আরও সরল সুগম করিয়া তৈয়ারি করিতে চেষ্টা করে। উপলক্ষ পাইলে সে কবিতাও রচনা করে। সম্রাট পঞ্চম জজের করোনেশনে সে কবিতা লিখিয়াছিল, রাজ অধিরাজ পঞ্চম জজ বস হে সিংহ আসনে। মস্ত বড় কবিতা। হরিপণ্ডিত সে আমলে ছাত্রবৃত্তি পাশ করা শিক্ষক। ছাত্রবৃত্তি পাশ করিয়া বৎসর দুয়েক ইংরেজি স্কুলেও পড়িয়াছিল। স্কুলে এক ইংরেজি ছাড়া সব বিষয়ে সে সেরা ছাত্র ছিল, বিশেষ করিয়া অঙ্ক। এখনো বড় বড় অঙ্ক পণ্ডিত মুখে মুখে করিয়া দিতে পারে। অঙ্কের পরীক্ষার দিন সাহায্যের জন্য সহপাঠীদের সে কি কাতর মিনতি আজও পণ্ডিতের মনে আছে। কিন্তু হরিপণ্ডিত ছিল অত্যন্ত চতুর। সে ভুল অঙ্ক দেখাইয়া তাহাদের প্রতারণা করিত। তাহার সহপাঠী সেই জমিদারের ছেলেটা তাহার অঙ্ক টুকিয়া গোল্লা পাইয়াছিল। অবশ্য অন্যায় প্রাপ্য সে পায় নাই। পণ্ডিত হাসিতে হাসিতেও একটা দীর্ঘশ্বাস ফেলিল। সেই জমিদারের ছেলে আজ রায় বাহাদুর, জেলার বড় বড় সম্মানের পদে সে অধিষ্ঠিত। পণ্ডিত, আজ ষষ্ঠীর পূজাটি করে দিও বাবা। ঘাটের মুখেই রাধাবল্লভের মা ক্ষুদি মোল্লানি
তাহাকে নিবেদন করিল। মল্লানির 12 মেষে ষষ্ঠীর ব্রত। পণ্ডিত বলিল, দেব, পাঠশালা সেরেই যাব। পণ্ডিত আবার হাসিল। মা ষষ্ঠীর দয়া অপার। মল্লানি ছেলে ছেলে করিয়া যেমন তাহাকে 12 মাস বিরক্ত করিয়াছে, তেমনি মহামূল্য সন্তানরত্ন নিদিয়াছেন। এত বড় মূর্খ বোধ করি ভারতে নাই। গাঁজার নেশায় চোখ দুটি 24 ঘণ্টাই লাল হইয়া আছে। সেদিন ঘণ্টাখানেক অখণ্ড মনোযোগে পরিশ্রম করিয়াও মহানির্বাণ তন্ত্র বইটার নাম পড়িতে পারে নাই। তবু ইহাদের মন রাখিয়া চলিতে হয়। নানা স্থান হইতে তাড়িত হইয়া অবশেষে এইখানে আশ্রয় মিলিয়াছে। পূর্বে হরিপণ্ডিত পাঠশালা করিত একখানি শহর তুল্য গ্রামে। রোজগার ছিল যথেষ্ট, কিন্তু দেশে গুরু ট্রেনিং পাশ করা পণ্ডিতের প্রচলন হইতে পণ্ডিত অপাঙ্ক্তেয় হইয়া সেখান হইতে চলিয়া আসিতে বাধ্য হয়। তারপর আরও 2 জায়গা হইতে এমনিভাবে পদচ্যুত হইয়া এখানে আসিয়া আশ্রয় লইয়াছে। পাঠশালার পণ্ডিতির জন্য জমিদার আসিলে পাচকবৃত্তি করিত, তাহাকে স্বীকার করিতে হইয়াছে। প্রস্তাবটা শুনিয়া হরিপণ্ডিত নীরবে মাথা হেঁট করিয়াই বসিয়াছিল। গোমস্তা হাসিয়া বলিয়াছিল, আপনিও ব্রাহ্মণ, জমিদারও ব্রাহ্মণ, ব্রাহ্মণস্য ব্রাহ্মণাঙ্গতি, না পারলে হবে কেন? হরিপণ্ডিত বলিয়াছিল, আজ্ঞে হ্যাঁ, নিশ্চয়, হাতের আঙুলও আঙুল, পায়ের আঙুলও আঙুল, অতএব চর এবং লাথি সংসারে একই বস্তু। গোমস্তার মুখ গম্ভীর হইয়া উঠিয়াছিল। হরিপণ্ডিত পরক্ষণেই হা হা করিয়া হাসিয়া বলিয়াছিল, তাই হবে, ও আমি রহস্য করছিলাম। পূজা হরিপণ্ডিত করে একেবারে দ্রুত আবর্তনশীল যন্ত্রের মতো। মন্ত্রগুলি তাহার মুখস্থ। লোকের কানে সে শব্দগুলি প্রবেশ করে মাত্র, অর্থবোধ করিবার অবকাশ হয় না। তাহার হাত দুখানি কাজ করে কলের মতো। স্থানীয় জল হইতে পাদ্য পর্যন্ত, তাহার কুশি কোষা হইতে দেবতার মাথা পর্যন্ত ইঞ্জিনের সিলিন্ডারের মতো আসে আর যায়, যায় আর আসে। পূজা শেষে ঘণ্টাটি পর্যন্ত বাজে ইলেকট্রিক বেলের মতো। পূজা শেষ করিয়া হরিপণ্ডিত আসিয়া পাঠশালায় জাঁকিয়া বসে। ছেলেরা এই সময়টার একটা চমৎকার নাম দিয়াছে। কে দিয়াছে, কবে দিয়াছে, সেই ইতিহাস কেহ জানে না, কিন্তু নামটা চলিয়া আসিতেছে। হরিপণ্ডিত বিল্লবাসিনী তলা হইতে বাইর হইতেই একটা ছেলে বলিল, আসছে। সকলে সতর্ক হইয়া বই লইয়া বসিল। একটা ছোট ছেলে সকলের মুখের দিকে চাহিয়া সকৌতুকে হাসিয়া বলিল, মরণকাল নয় বিশুদাদা? ছেলেরা এই সময়টার নাম দিয়াছে মরণকাল। হরিপণ্ডিত ভ্রু কুঞ্চিত করিয়া বলিয়া উঠিল, ফড়িং গেল কোথায়? আজ্ঞে মশায়, তার বাবা তাকে ডেকে নিয়ে গেল মশায়। বাবাই ছেলেটার মাথা খেলে। হরিপণ্ডিত দাঁতে দাঁত কসকস করিয়া উঠিল। ফড়িং ছেলেটি গরিব চাষির ছেলে, কিন্তু পড়াশোনায় পাঠশালার সেরা ছাত্র। এবার তাহাকে দিয়া পণ্ডিত বৃত্তি পরীক্ষা দেওয়াইবে। একটি ছেলে বলিয়া উঠিল, লোকপাড়ার পণ্ডিত এসেছে মশাই। হরিপণ্ডিত একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। পাশের গ্রামের নাম লোকপাড়া। সেখানে একটা ইউপি স্কুল আছে। স্কুলের জন্য স্বতন্ত্র ঘর, 3 জন শিক্ষক, বই, বোর্ড, ম্যাপ প্রভৃতি সরঞ্জামের অভাব নাই। প্রত্যেক বছরেই
এলপি এবং ইউপি পরীক্ষায় লোকপাল স্কুলের ছাত্র বৃত্তি পাইয়া থাকে। উহাদের কাজই এই, আশেপাশের পাঠশালা হইতে ভালো ছাত্র ছাড়াইয়া লইয়া যায় এবং লইয়া যায় ঠিক বৃত্তি পরীক্ষার দিবার বছরেই। এই 5 বৎসরের মধ্যে হরিপণ্ডিতের 3টি ছাত্রকে তারা ভাঙিয়া লইয়া গিয়াছে, তারা বৃত্তিও পাইয়াছে। এবার আবার ফড়িংয়ের জন্য তাহারা আসিয়াছে। হরিপণ্ডিত সঙ্গে সঙ্গে ছুটিল ফড়িংয়ের বাড়ি। সে শিখাইয়া পড়াইয়া ছাত্রকে উপযুক্ত করিয়া তুলিবে, আর লোকপাড়া স্কুল তাহাকে লইয়া গিয়া নাম কিনিবে। লোকপাড়ার শিক্ষকেরা ব্যঙ্গ করিয়া তাহাকে বলে কাক পণ্ডিত। রং তাহার কালোই বটে, কিন্তু সেজন্য তাহারা তাহাকে কাক বলে না। কাকের পালিত কোকিল শিশুকে একদিন যেমন কোকিলের ডাক দিয়া লইয়া যায়, তেমনি তাহার ছাত্রগুলিকে তাহারা লইয়া যায় বলিয়াই তাহার নাম দিয়াছিল কাক পণ্ডিত। কিছুক্ষণ পরেই হরিপণ্ডিত ফড়িংকে লইয়া বিজয় গর্বে ফিরিয়া আসিল। ফড়িংকে সে জয় করিয়া আনিয়াছে। লোকপাড়ার শিক্ষক মাসে তাহাকে 1 টাকা করিয়া বৃত্তি দিতে চাহিয়াছিল, কিন্তু ফড়িং কাঁদিয়া বলিয়াছে, না, আমি এই পাঠশালাতেই পড়ব। ফড়িংয়ের বাপ অভাবগ্রস্ত ব্যক্তি হইলেও নির্লজ্জ লোভী নয়। সে লোকপাড়ার শিক্ষকদের কাছে হাত জোর করিয়া ক্ষমা চাইয়াছে। হরিপণ্ডিত আসনে বসিয়া ছেলেদের পড়া লইতে শুরু করিল। ফটকে, পারিপার্শ্বিক বানান কর। ফটকে উঠিয়া সহায় প্রশ্ন করিল, পারিপার্শ্বিক? হ্যাঁ, পারিপার্শ্বিক। ফটকে যাহাকে বলে গাধা ছেলে তাই। সে হাঁ করিয়া আকাশের দিকে চাহিয়া পারিপার্শ্বিক খুঁজিতে আরম্ভ করিল। পণ্ডিত প্রশ্ন করিল ফড়িংকে। ফড়িং? ফড়িং টপ করিয়া বলিয়া দিল। সঙ্গে সঙ্গে পণ্ডিত ফড়িংয়ের কান ধরিয়া পিঠে একটা চর কষাইয়া দিল। ফড়িং হতবম্বের মতো প্রশ্ন করিল, আজ্ঞে? গম্ভীরভাবে পণ্ডিত বলিল, ফটকের পড়া হয় নাই কেন? তা আমি কি করব মশাই? দেখবে, তুমি দেখবে, তুমি অতি উত্তম বালক, তুমি দেখবে, সকলে যাতে পড়ে তুমি দেখবে। পণ্ডিত হা হা করিয়া হাসিয়া উঠিল। আজিকার জয়ের আনন্দ কিভাবে সে প্রকাশ করিবে খুঁজিয়া পাইতেছিল না। হাসি থামাইয়া পণ্ডিত সকলের দিকে চাহিয়া বলিল, যাও, আজ সব ছুটি। সকলের ছুটি হইল, ফড়িংয়ের ছুটি হইল না। ফড়িংয়ের বিশেষ শিক্ষা আরম্ভ হইল। অঙ্ক, ধারাপাত, মানসাঙ্ক, সাহিত্য। ফড়িং সাহিত্যের বই খুলিয়া পড়িতেছিল। অনেক দূরে সমুদ্রপাড়ে স্কটল্যান্ড নামে একটি দেশ আছে। ডেভিড হেয়ার সেই দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন। পণ্ডিত বলিল, স্কটল্যান্ড হল ইংল্যান্ড দ্বীপের একটি অংশ। এই ইংল্যান্ডের যিনি রাজা, তিনিই হলেন আমাদের সম্রাট। আগে হ্যাঁ, তার নাম পঞ্চম জর্জ। হ্যাঁ, রাজা হলেন সাক্ষাৎ দেবতা। আজ্ঞে হ্যাঁ, রাজা সকল দেবতার অংশ। হ্যাঁ, তুমি ভালো করে লেখাপড়া করো, এলপিতে বৃত্তি পাবে, তারপর ইউপি মাইনর, ম্যাট্রিক, আইএ, বিএ, এমএতে বৃত্তি পাবে। তখন এই রাজা খুশি হয়ে তোমাকে উচ্চ পদে চাকরি দেবেন, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার। এজলাসে তুমি বসে থাকবে, আমি যাব। তুমি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠবে, বলবে, আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন। আমার বক্ষ স্ফীত হয়ে উঠবে আনন্দে, অহংকারে।
রাজপুরুষ হয়ে তুমি দেশের সেবা করবে, দরিদ্রের রক্ষক হবে, গুণীর আদর করবে আর কর্তব্য করবে। পণ্ডিত ক্ষণিকের জন্য নীরব হইয়া স্থির দৃষ্টিতে ফড়িংয়ের দিকে চাইল। ফড়িংও প্রদীপ্ত মুখে একাগ্র দৃষ্টিতে পণ্ডিতের দিকে চাহিয়াছিল। পণ্ডিত বলিল, কর্তব্য করবে অবিচলিত চিত্তে। পণ্ডিত বিরক্ত হইয়াই বলিল, আসুন মোড়ল, আসুন। গোপাল মণ্ডল গ্রামের শ্রেষ্ঠ বিত্তশালী ব্যক্তি। গোপাল এক মুখ হাসিয়া প্রবেশ করিল। আমার এই চাদরখানা পণ্ডিত, রিপু করে দিতে হবে আজ। পণ্ডিত রিপু করে বড় ভালো। গ্রামের লোকের পশমি রেশমি কাপড় চাদরগুলি ছিঁড়িয়া গেলে দ্বীপ্রহরের অবসরে পণ্ডিতকে সেগুলি রিপু করিয়া দিতেও হয়। পাঠশালার পণ্ডিত পদের জন্য এও একটা মাসুল। তবে এ কাজে পণ্ডিতের নিপুণতা বড় সূক্ষ্ম এবং এই কাজটি করতে তাহার ভালো লাগে। মাস 8 পর পণ্ডিত সেদিন কররব করিয়া গ্রামখানাকে মুখরিত করিয়া তুলিল। ফড়িং বৃত্তি পাইয়াছে। ফড়িংয়ের বাপ ও গ্রামের লোকে পণ্ডিতকে অভিনন্দিত করিতে আসিল, কিন্তু পণ্ডিতের তাহার প্রয়োজন ছিল না। নিজের আনন্দে সে মগ্ন উন্মত্ত। তাহার মনে হইল জীবনের শ্রেষ্ঠ কাম্য সে পাইয়া গিয়াছে। সে বলিল, কালই আমি নিজে গিয়ে গুনুটিয়ার মাইনার স্কুলে ফড়িংকে ভর্তি করে দিয়ে আসব। ওকে পড়া ছাড়ানো হবে না, কিন্তু আর লোকপাড়ার স্কুলেও না। ফড়িংয়ের বাপ বলিল, বেশ তো, আমি আর কি করলাম বাপ হয়ে, যা করলেন আপনি। পণ্ডিত শিক্ষকের কর্তব্য সম্বন্ধে একটি বক্তৃতা আরম্ভ করিল, কিন্তু সে বক্তৃতায় বাধা পড়িল। লোকপাড়া হইতে আগত হাবু মণ্ডল চোখ মুখ উচ্ছ্বসিত করিয়া বলিল, লোকপাড়ার হেড পণ্ডিত মারা গেল। মারা গেল? হ্যাঁ, আশ্চর্য মৃত্যু। ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ হার্ট ফেল নাকি বলছে। পণ্ডিত উঠিল। পণ্ডিতের সঙ্গে সঙ্গে আরও জন কয়েক। ফড়িং পণ্ডিতের পাশে পাশেই একরূপ ছুটিতে ছুটিতে চলিয়াছিল। লোকপাড়া গ্রামখানি এ অঞ্চলের মধ্যে ভদ্রলোকের গ্রাম। মধ্যবিত্ত এবং মধ্যশিক্ষিত অনেক লোকের বাস গ্রামখানিতে। হার্টফেল করিয়া পণ্ডিত মারা গিয়াছেন। হেড পণ্ডিত মহাশয় প্রাচীন লোক। সে আমলে ত্রৈবার্ষিক নর্মাল পাস। তাহার উপর এ আমলে গুরু ট্রেনিং পরীক্ষাও তিনি দিয়াছিলেন। এ গ্রামে তাহার ছাত্র অনেক। সকলে তাহার শবদেহ ফুলে ঢাকিয়া শোভাযাত্রা করিয়া সৎকার করিল। হরিপণ্ডিত অবশ্য বিস্মিত হইল না। সে এমন শোভাযাত্রা 2-1 স্থানে দেখিয়াছে, কিন্তু অন্তর তাহার আলোড়িত হইয়া উঠিল। কিছুক্ষণ পূর্বে ফড়িংয়ের বৃত্তি পাওয়ার সংবাদে তাহার মনে হইয়াছিল সে তার চরম কাম্য পাইয়াছে, কিন্তু এখন মনে হইল না। সে চুপি চুপি ফড়িংকে বলিল, আমি যদি মরি পড়ি তবে এমনি করে নিয়ে যাবে তো? ফড়িংয়ের চোখে জল আসিল। ক্রন্দনকম্পিত কণ্ঠে সে বলিল, আজ্ঞে। পণ্ডিত হাসিয়া বলিল, দূর পাগল ছেলে। তারপর গম্ভীর হইয়া বলিল, মরতেই মানুষের জন্ম ফড়িং। কান্না বা শোক মিছে কথা। আসল কথা হলো কর্তব্য। যত কঠোরই হোক, কর্তব্য করতেই হবে। এই যে হেড পণ্ডিত মারা গেলেন, তাকে যে ফুলে ঢেকে সম্মান করে নিয়ে গেল, কেন? কারণ তিনি কর্তব্য করে এসেছেন নিখুঁতভাবে সমস্ত জীবন।
পণ্ডিতের সেদিন সমস্ত দিন ধরিয়া মরিতে ইচ্ছা হইল। ফড়িং বৃত্তি পাইয়াছে, আজ যদি সে মরিয়া এমনি পুষ্পাবৃত হইয়া শোভাযাত্রা করিয়া যাইতে পারে, তবে তাহার অপেক্ষা সৌভাগ্য আর কি আছে। কিন্তু ডাকিলে তো মৃত্যু আসে না। আসিলে পণ্ডিত তাহাকে ঈশপের গল্পের কাঠুরিয়ার মতো ফিরাইয়া দেয় না, ইহা নিশ্চিত। 4 বৎসর পর হরিপণ্ডিত তখন তাহার সে মৃত্যু কামনা একেবারে ভুলিয়া গিয়াছে। সেদিন আবার হরিপণ্ডিত আপনার জন্য দীর্ঘ জীবন কামনা করিল। ফড়িং মাইনর পরীক্ষায় বৃত্তি পাইয়াছে। পণ্ডিত আনন্দে অধীর হইয়া উঠিল। ফড়িংয়ের মাথায় হাত বুলাইয়া সে তাহাকে আশীর্বাদ করিল। ভালো করে পড়ো, আমার মুখ উজ্জ্বল করো। ম্যাট্রিকে বৃত্তি নিতে হবে, আইএ বিএ এমএতেও তোমাকে বৃত্তি নিতে হবে। জানো ফড়িং, দ্রোণ ছিল দরিদ্র ব্রাহ্মণ, দুধের বদলে ছেলেকে পিটুলিগুলা খাওয়াতো। শিষ্যের কল্যাণে সে হয়েছিল রাজগুরু। ফড়িং তাহার পদধূলি লইল। পণ্ডিতের আবেগ তখনও শেষ হয় নাই। সে বলিল, সেই পুরাতন কথা, তুমি জজ ম্যাজিস্ট্রেট হবে, শেষে হবে কমিশনার। তুমি এজলাসে বসে থাকবে, আমি যাব। ফড়িং অকস্মাৎ প্রশ্ন করিল, আচ্ছা স্যার, জজ ম্যাজিস্ট্রেট বড় না মহাত্মা গান্ধী দেশবন্ধু বড়? সময়টা তখন অসহযোগ আন্দোলনের 1921-22 সাল। পণ্ডিত স্তম্ভিত হইয়া গেল। সে সেকেলে পণ্ডিত, তাহার উপর মাসিক 4 টাকা হিসাবে সরকারি সাহায্য সে পাইয়া থাকে। এ প্রশ্নের উত্তর সে সহসা দিতে পারিল না। কিছুক্ষণ পর বিষণ্ণ কণ্ঠেই বলিল, ওরা হলেন মহাপুরুষ, মহামানব। ফড়িং, ওদের সঙ্গে কার তুলনা। সেদিন সন্ধ্যায় নিত্যকার মতো রান্না করিতে গিয়া পণ্ডিতের অকস্মাৎ জীবনের উপর ধিক্কার জন্মিয়া গেল। এই দুর্ভোগ আর সহ্য হয়? সে মৃত্যু কামনা করিল, কিন্তু মরণ সেদিনও আসিল না। একদিন মৃত্যু আসিল। সেদিন পণ্ডিত মৃত্যুকে ডাকে নাই। ডাকিবার মতো মনের অবস্থা সে তখন হারাইয়া ফেলিয়াছে। তাহার উপর দিয়া অনেক বিপর্যয় বহিয়া গিয়াছে। পূর্বের ঘটনা হইতে 6 বৎসর পর পণ্ডিত সেদিন প্রায় অকস্মাৎ মারা গেল। সে তখন আর পাঠশালার পণ্ডিত নয়। 1927-28 সালে কংগ্রেসী ডিস্ট্রিক্ট বোর্ডের আমলে তাহার চাকরি গিয়াছে। একদিন একটা ছেলে তাহার অনুপস্থিতিতে বন্দে মাতরম চিৎকার করিয়া পাঠশালায় দারুণ গোলযোগ বাঁধাইয়া তোলায় পণ্ডিত তাহাকে দারুণ প্রহার করিয়াছিল। কথাটা ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানের কানে তুলিয়াছিল ফড়িং। ফড়িং বৃত্তি পাইয়া 1st ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়া তখন কংগ্রেস সেবক হইয়া উঠিয়াছে। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান বৃদ্ধ এবং সেকেলে বলিয়া হরিপণ্ডিতকে চাকরি হইতে অপসৃত করিলেন। ফড়িংকে পদটা দেওয়া হইয়াছিল, কিন্তু সে তাহা লয় নাই। বলেছিল, উনি আমার গুরু। হরিপণ্ডিত দেব সেবা এবং জমিদারির কাছারির পাচকবৃত্তি করিয়াই কাল কাটাইতেছিল। হঠাৎ সামান্য 2-3 দিনের জ্বরেই মারা গেল। গ্রামে ব্রাহ্মণের অভাব। বহু কষ্টে ওই লোকপাড়া হইতে 4 জন ব্রাহ্মণ আনিয়া একখানা গরুর গাড়িতে চাপাইয়া শব্দেও লইয়া যাইবার ব্যবস্থা হইল। গাড়িতে গরু জোতা হইয়াছে। এমন সময় পিছন হইতে কে ডাকিল, দাঁড়াও। ডাকিতেছিল ফড়িং। তাহার হাতে একগাছি গাঁদা ফুলের মালা। মর্তলোকের সহিত সম্বন্ধ ছিন্ন করিয়া ঊর্ধ্বলোকে প্রয়াণ মুহূর্তে পণ্ডিতের আত্মা ধরার ধুলায় মমতায় আকুল হইয়া উঠিল। হরিপণ্ডিতের কাহিনী
এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।